ট্রাক আসতে আছে, আসার পর যে ও সব গাড়ি নিয়ে ফিসেই চলে গেছে। স্পিড ব্রেকারটা মারার সাথে সাথে গাড়ি জাম্পিং করছে। মাইক্রো আসছে একটা আর ট্রাক আসছে, দুইটা ট্রাক সব একেবারে ওই খাদে বেরিয়ে গেছে। আমরা দুর্ঘটনার ছবি দেখছিলাম। ঝালকাঠিতে বেপরোয়া গতির ট্রাক চাপায় প্রাণ গেল 14 জনের এবং গুরুতর আহত কয়েকজন হাসপাতালে। যাদের কথা আপনি বলছিলেন তাদের প্রত্যেকেই বরিশাল মেডিকেলে আসলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে মৃত্যুর সংখ্যা আসলে আরও বাড়তে পারে। এ নিয়ে সান্ধ্যবাজারে থাকছে বিস্তারিত। আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি জেনিসিয়া বর্ণা। 8 মাসে 3.7% মতো প্রবৃদ্ধি, টোটাল যদি বলি সেটা 3-এর কাছাকাছি প্রবৃদ্ধি হয়েছে। সুতরাং সেটা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক নিচে আছে। ব্যবসা পরিবেশটাকে আরো উন্নত করে আমরা যে রপ্তানিকারকদের বৈদেশিক বাজারে আরো শক্তিশালী অবস্থান নিয়ে উপস্থিতি নিশ্চিত করব, সেটা কিন্তু আমরা করতে পারছি না। 3 মাসে আমি 5 বিলিয়নের উপরে গার্মেন্টস এক্সপোর্ট করছি। শর্টফল হওয়ার কোনো কারণ নাই। আর এন্ড অফ দ্য ইয়ার যদি কোনো শর্টফল থাকে কেন আছে এবং ওইটা কিভাবে আমরা পূরণ করব। চলতি অর্থ বছরের বাকি মাত্র 2.5 মাস। এখনও বেশ কিছু পণ্যে 21% পর্যন্ত রপ্তানির লক্ষ্যমাত্রায় ঘাটতি রয়েছে, যা পূরণে তৎপরতার আশ্বাস দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আর রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এ নিয়েও থাকছে বিস্তারিত। তবে শুরুতেই ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর জানাতে চাই। সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় প্রাইভেট কার, অটোরিকশা ও ইজি বাইকের 14 যাত্রী নিহত হয়েছেন। জেলার গাবখান সেতুর টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে নেওয়া হয়েছে বরিশাল মেডিকেলে। আটক করা হয়েছে ট্রাকের চালক ও হেলপারকে। ট্রাকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলছেন প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত প্রতিবেদনে। বুধবার দুপুর 1:30টা সিসিটিভি ফুটেজে দেখা যায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক সামনে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার ও 2টি অটোরিকশায় প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কার ও অটোরিকশাটি। ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন থেকে কীর্তিপাশায় বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিল প্রাইভেট কার ও অটোরিকশার যাত্রীরা। এ সময় বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুতে টোল দেওয়ার অপেক্ষায় ছিল অটোরিকশা ও প্রাইভেট কার সহ কয়েকটি গাড়ি। এ সময় ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে প্রাইভেট কার থেকে একে একে উদ্ধার করা হয় 2 শিশুসহ 7 জনের মরদেহ। আর হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা বলছেন ট্রাকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা। একটা ব্রেক ফেল অবস্থায় সোজা টাইনে এসেছে পুরো স্পিডে। তো এখানে আর রাখার মতন কোনো স্কোপ না পাওয়ার কারণে এই স্পিড ব্রেকারটা মারার সাথে সাথে গাড়ি জাম্পিং করছে। আমি দেখছি যে ওই সাইড দিয়ে একটা ট্রাক আসতে আছে, আসার পর যে ও সব গাড়ি নিয়ে ফিসেই চলে গেছে। যে অনেক রকমের গাড়ি ছিল, গাড়িটার অনেক গতি ছিল এবং এই গতির কারণেই অ্যাক্সিডেন্টগুলো বর্তমানে হইতেছে। ওদিক দিয়ে মাইক্রো আসছে একটা আর ট্রাক আসছে আর 2টা অটো আসছে, এই নিয়ে ওই দুইটা ট্রাক সব একেবারে ওই খাদে বেরিয়ে গেছে। এদিকে আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে, যাদের বেশিরভাগের অবস্থা গুরুতর। আমার ভাতিজা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পুত্র বোন নেই, আমার নাতি নাই, দুনিয়াতে বিদায়। বেড়াইতে যাইতেছিলাম বিয়ে বউবাতে, আমরা 4টি অটো নিয়ে যাইতেছিলাম। সবাই তো অবস্থা আশঙ্কাজনক। জালকাঠিতে ওই হসপিটাল 4 জন রেখে আসি। আমরা যাতে এই অবস্থাকে রোগীটাকে সর্বোত্তম সেবা দিতে পারি এবং যাতে সেভ করতে পারি, এইটাই। স্যালাইন চিকিৎসা যেখানে যা লাগে আপনারা দেখতেছেন যে আমাদের ডাক্তার নার্সরা অক্লান্ত পরিশ্রম করতেছে। অলরেডি আমাদের বিভাগীয় প্রধান সার্জারি এবং অর্থোপেডিস্টে এবং আমাদের টিমকে সবাইকে ডাকা হয়েছে। আর প্রস্তুত আছি সব ধরনের ব্যবস্থা করতে। তার রক্তের প্রয়োজন আছে আমাদের, আর রক্তের সন্ধানী আনুষঙ্গিক যে আমাদের সন্ধানী সহ অন্য যারা আছে তাদেরকে সবাইকে জানানো হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটি। 5 কর্মদিবসে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে 5 লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের 3 লাখ টাকা ও আহতদের 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আর জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দেয়া হবে 25,000 টাকা। যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সরকার 5 লক্ষ টাকা, যারা এই দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করবেন তাদেরকে 3 লক্ষ টাকা এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদেরকে 1 লক্ষ টাকা প্রদান করবে বলে জানিয়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। আর এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটা 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে গেল 7 মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যায় আরও 17 জন। শামীমা রহমান শাম্মী, এখন। প্রচণ্ড গরমের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে আজ হালকা বৃষ্টি হয়েছে। বিকেলে রাজধানীর পূর্বাচল, বসুন্ধরা, মোহাম্মদপুর, তেজগাঁও সহ বেশ কিছু স্থানে বৃষ্টির দেখা মেলে। বৃষ্টির সঙ্গে ছিল কালবৈশাখীর বাতাস। ভিজেছে নগরীর অধিকাংশ সড়ক। এতে অফিস থেকে ঘরমুখো মানুষ কিছুটা বিপাকে পড়লেও প্রচণ্ড গরম থেকে বাঁচতে পেরে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীবাসীর। এর ফলে দিনভর যে তাপমাত্রা ছিল তা কিছুটা কমতে শুরু করেছে। আজ ঢাকায় তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেশজুড়ে চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ঈদের ছুটি শেষে রাজধানীর কর্মব্যস্ততা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের অস্বস্তিও। আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে বলছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। গাছের ফাঁক গলে সূর্য দেখাচ্ছে তার তেজ। কংক্রিটের শহর আর পিচ গলা পথে এই ঘামঝরা মানুষ দেখলে সহজে অনুমেয় কতটা তপ্ত সূর্য। মুখ, গাল আর শরীর বেয়ে পড়া প্রতিটি বিন্দু জানান দিচ্ছে এ নগরী কতটা হাসপাস করছে গরমের তীব্রতায়। ঈদের লম্বা ছুটির দিনগুলোতে সড়কে গাড়ি ছিল কম, কিন্তু অফিস খোলা ও নগরীর মানুষ ফিরতে শুরু করায় অনেকেই প্রয়োজনেই বের হয়েছেন সড়কে। গরম আসলে কয়েকদিন থেকে অসহনীয় পর্যায়ে চলে গেছে, বাট আমাদেরকে তো আমাদের দায়িত্ব পালন করতেই হবে। বাতাসটা মনে হচ্ছে একটা ভাবসা গরম যে আসতেছে, মনে হচ্ছে আগুন থেকে আসতেছে বাতাসটা, এরকম গরম যেটা অসহ্য, মানে সহ্য করা যাচ্ছে না। হাঁটতে গিয়ে ক্লান্ত নগরবাসী তাই একটু দাঁড়ান শরবতের দোকানের সামনে। বেচা বিক্রিও বেশ, কিন্তু স্বাস্থ্যকর তো। তীব্র গরমে উল্টো প্রতিক্রিয়া হবে না তো? হাতে না গেলে সহজে পাওয়া, একটু ঠান্ডা থাকে, মানে একটু তৃপ্তি আছে খাই, এই আর কি। বাইরে খাওয়ার তো জীবাণু থাকতেই পারে, আমরা তো জানে শুনে জীবাণুটা খাইতে পারি না, কিন্তু না খেলেও হচ্ছে না, উপায় নাই। গরমে একটু শসাটা একটু বেশি টান। গরমটা পরনে আমাদের একটু ব্যবসা বাণিজ্য একটু ভালো আছে। বুধবার ঢাকার তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আবহাওয়া অফিস দুঃসংবাদ দিয়ে বলছে আগামী 20 তারিখের পর আরও বাড়বে তাপমাত্রা। আগামী 20 তারিখ থেকে তাপপ্রবাহের এরিয়া আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে 7 বিভাগ আছে, এটি 8 বিভাগেই হয়তো এটা বিস্তার লাভ করতে পারে। এখন যেরকম অবস্থা তাপমাত্রা, তার চেয়ে মানুষের মধ্যে তাপমাত্রার অবস্থাটা মনে হচ্ছে যে আরেকটু বেশি, কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে শরীর থেকে ঘাম বের হচ্ছে, এবং এই ঘাম বের হওয়ার কারণে কিন্তু মানুষের কাছে মনে হচ্ছে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি। 1989 সালের 21 এপ্রিল বগুড়ার তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। সেটি ছিল এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। গত বছর 17 এপ্রিল পাবনায় 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়। সে বছর এপ্রিলে টানা 25 দিন ছিল তাপপ্রবাহ। ইট, পাথর আর কংক্রিটের এই নগরীর সাধারণ তাপমাত্রা 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গত কয়েক বছর ধরে অবিরামভাবে বাড়ছে এর তাপমাত্রা। নগরবিদরা বলছেন যদি সড়কে গাছের পরিমাণ বাড়ানো যায় এবং ভবনগুলোতে সবুজে আচ্ছাদিত করা যায়, তাহলেই কিছুটা কমানো সম্ভব এই শহরের তাপমাত্রা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। মৌসুমের আগেই রাজধানীতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার দাবি ভুক্তভোগীদের। আর দক্ষিণের মেয়রের দাবি মশা নিয়ন্ত্রণে আছে। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। ঈদের ছুটিতে মাদ্রাসা পড়ুয়া ইমরান ডেঙ্গুতে আক্রান্ত হন। দীর্ঘ ছুটি শেষ হয়ে গেলেও জ্বর কাটেনি এখনো। সাধারণ জ্বর ভেবে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করায় হয়েছে কাল। এখন অভিভাবকদের চোখে মুখে উদ্বেগের ছাপ। ডেঙ্গু ধরা পড়ছে এই জায়গায়, তারপরে এই জায়গাতে 5 দিনের ওষুধ দিছে, কইছে এটি খাইলে ভালো হয়ে যাবে। 3 দিন খাইছি, পরে যারা শরীরে আরো দুর্বল হয়ে গেছে। বর্তমানে মুগদা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন 10 জন, যার বেশিরভাগই রাজধানীর বাসিন্দা। ফার্মেসিতে ওষুধ এনে খাওয়াইছি, জ্বর কমে না। টেস্ট করালাম, টেস্ট করার পরে ধরা পড়ছে ডেঙ্গু। জ্বর যা 10-15 দিন নিচতলায় থাকে। ঢাকা দক্ষিণ সিটির 7 ও 49 নম্বর ওয়ার্ড ঘুরে দেখা যায় তীব্র উপদ্রব মশার।
অপরিকল্পিত উন্নয়নের কারণে প্রতি বছরই এখানকার বাসিন্দারা আক্রান্তের তালিকায় শীর্ষে থাকেন। এবারও সেরকমই শঙ্কা এলাকাবাসীর। পানি জমা জায়গা মনে করেন এই সমান আরো পানি হওয়া জায়গা আর মশার লেগে 1 সেকেন্ড খারাপ জানা ভাই, অবস্থা খুব খারাপ। ওষুধ যে ছিটা এটা বোধহয় আজকে 11 মাস থেকে আছে, একদিনও চোখে পড়ে নেই আমার। আমরা এখন পরিষ্কার পানিও দেখছি না, ময়লা পানিও দেখছি না, সব জায়গায় আমরা ওষুধ ছিটাচ্ছি। ক্রাশ অভিযান চালাচ্ছে, আমরাও চালাচ্ছি, অভিযান চালাচ্ছি। চিকিৎসকরা বলছেন গত বছরের এই সময়ের তুলনায় এবার রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। তাই সিটি কর্পোরেশনকে সময় নষ্ট না করে দ্রুত মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। যে কোনো শারীরিক পরিবর্তন দেখা দিলেই, হোক সেটা ডায়রিয়া, হোক সেটা বমি, হোক সেটা পেট ব্যথা, যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা দিলে বাসায় বসে বা ফার্মেসির ওষুধ না খেয়ে দয়া করে একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আসুন, নিশ্চিত হন যে আপনার উপসর্গটি ডেঙ্গুর কিনা। দক্ষিণ সিটির মেয়রের দাবি মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সফলভাবেই চলছে, তবে বিশেষ অভিযান শুরু হবে মে মাস থেকে। আমরা মে মাস থেকেই আমাদের ঢাকা শহরে যারা অংশীজন আছে, বৃহৎ অংশীজন যারা রয়েছে, যাদের আবাসন রয়েছে, যাদের বৃহৎ স্থাপনা রয়েছে, তাদের সাথে আমরা মত বিনিময় শুরু করব এবং সেই এলাকাগুলোকে চিহ্নিত করে আমরা প্রাথমিক পর্যায় থেকে সেখানে আমরা আমাদের অভিযান শুরু করব। এমন ডাবের খোসা কিংবা এই ফেলে দেয়া প্লাস্টিকে জমে থাকা পানি থেকেই পরবর্তীতে মশার সৃষ্টি। আমি এখন মানিকনগরের যে জায়গায় আছি এর আশপাশে এমন ময়লার স্তূপ এবং ডোবার অভাব নেই। দেখে বুঝার উপায় নেই এটি ঢাকা সিটি কর্পোরেশনের কোনো একটি ওয়ার্ড। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু বাড়ার আগেই এখনই যদি জনপ্রতিনিধি এবং এখানকার বাসিন্দারা সচেতন না হন তাহলে এবারের ডেঙ্গু গত কয়েক বছরের চেয়ে আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। দিনের বেলা রাজধানীবাসীকে তো মশার কামড় খেতেই হয়, সন্ধ্যার পরপর সেটি আরও প্রভাব অনেক বেশি বেড়ে যায়। মশার কারণে অতিষ্ঠ রাজধানীর জনজীবন। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মুগদা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানতে চাই যে দক্ষিণের মেয়রের কিন্তু দাবি দক্ষিণ সিটি কর্পোরেশনে মশা নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু আপনার স্বচক্ষে আসলে কি দেখতে পাচ্ছেন সেখানে? গালিব, এই এলাকায় বেশ মশার উপদ্রব। এটা এখানকার যারা বাসিন্দা তারাই বলছেন। আমি যেখানে আছি মুগদা এলাকায়, এখানে যে মান্ডা একটি খাল, এই খালের উপরের যে একটি কালভার্ট সেটির উপরে দাঁড়িয়ে আছে এবং এই কালভার্টের বা এই যে খাল, এই খালের দুই পাশে অসংখ্য বাড়িঘর। আমরা যদি খালের দিকে আপনাকে দেখাই, আসলে এখানে যেহেতু খালে প্রচুর পরিমাণ ময়লা এবং আবর্জনা এবং এই খালের আশেপাশে দিনের বেলাতে মশা তো থাকে, আপনি যেমনটি বলছিলেন, সন্ধ্যার পরে ব্যাপক আকারে মশা এই এলাকায় দেখা যায় এবং এখানে যারা বলছিলেন যে মশা তো আসলে ক্যামেরার চোখে দেখানো যাচ্ছে না, কিন্তু এই অনুভব করছেন সবাই যে যারা এখানে দাঁড়িয়ে থাকাও কঠিন এবং এখানে যারা এই যে রাস্তার বা এই খালের আশেপাশে যে সব ভবন রয়েছে এবং এই সব খালের আশেপাশে যে সব দোকানপাট রয়েছে এবং যারা চলাফেরা করেন, আসলে যারা অবস্থান করেন, প্রত্যেকেই মশার কামড়ে অতিষ্ঠ হয়ে যান এখানকার মানুষজন। এবং এই মশা কিন্তু সন্ধ্যার পরে এবং সারা রাতি পর্যন্ত ব্যাপক পরিমাণে থাকে। আসলে মশার কয়েল, তারা যেমনটি বলছিলেন যে মশার কয়েল, মশারি বা মশার কয়েলও এই মশা মানে না এবং মেডিসিন দিয়েও কিন্তু এই মশাকে রক্ষা সম্ভব হয় না। এবং এখানকার যারা বাসিন্দা তারা বলছিলেন যে যেহেতু গরম, এই জন্য মশারি ব্যবহার করাও তাদের জন্য কঠিন হয়ে যায়, কিন্তু তবু আসলে বেঁচে থাকার জন্য তো বসবাস করতে হয়, কিন্তু এই মশার কারণে মানুষ বেশ অসুবিধায় পড়তে হয় তাদেরকে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে এবার মশা যেহেতু মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই কয়েক মাস বেশ মশার উপদ্রব দেখা যায়, মশার বাহিত রোগ দেখা যায়, ডেঙ্গুর প্রকোপ থাকে। এবং আমরা যতটুকু জেনেছি যে গত বছর 2023 সালে প্রায় 3.5 লাখের মতো মশাবাহিত এই যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন মানুষ এবং তারপরে সেখানে কিন্তু প্রায় 1,500-এর মতন মানুষ মারাও গিয়েছেন। কিন্তু এবার আমরা যতটুকু জানতে পেরেছি এই বছর কিন্তু গত বছরের চাইতেও বেশি পরিমাণ মশা আমরা বা ডেঙ্গু আক্রান্ত হতে পারেন এবং মারা যেতে পারেন এমনটি আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ গত বছর যেখানে প্রথম 3 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসে যেখানে 8 শতাধিক মানুষ ডেঙ্গু সংক্রমিত হয়েছিলেন, কিন্তু এই বছর প্রথম 3 মাস
1800 রোগী সংক্রমিত হয়েছেন এই মশার এই ডেঙ্গু। এবং একই সঙ্গে গত বছর যেখানে এই 3 মাসে 6 জন রোগী মারা গিয়েছিলেন ডেঙ্গুর কারণে, এবার কিন্তু প্রায় 22 জন মারা গেছেন। সুতরাং এবার গত বছরের চাইতে কয়েক গুণ বেশি এই মশায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ডেঙ্গুতে। এবং একই সঙ্গে এবার আরও ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ বাড়তে পারে এমন আশঙ্কা করছেন। তবে সবাইকে সচেতন থাকার আহ্বান করা হচ্ছে এবং যেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকা সহ ডেঙ্গু এবং মশা থেকে দূরে থাকার জন্য যাবতীয় যেসব কার্যক্রম সেটা মেনে চলার জন্য এখানে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। এই ছিল গালিব। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না রাজধানীতে বেড়ে ওঠা মশাগুলোকে, সব প্রচেষ্টাই যেন বিফল, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুল্লাহ। এবার ভিন্ন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের IMF ও বিশ্ব ব্যাংকের 2024 সালে বসন্তকালীন আলোচনা আজ তৃতীয় দিনে গড়াচ্ছে। সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা, যাচ্ছি তার কাছে। সেলিয়া, আজ কি কি বিষয়ে আলোচনা হচ্ছে বা আছে জানতে চাই। তৃতীয় দিনের যে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, সকালে আলোচনা এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। সেখানে ফিসক্যাল পলিসি নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে। অর্থাৎ ফিসক্যাল পলিসি সরকারগুলো যারা আছেন, যে রাষ্ট্রগুলো আছে, তারা তাদের বাৎসরিক যে পরিকল্পনাগুলো, সে পরিকল্পনায় কি কি ধরনের ব্যবস্থাপনাগুলো গ্রহণ করবেন, কি কি ধরনের পরিকল্পনাগুলো প্রয়োজন, সেখানেও কিন্তু এই মুহূর্তে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে জলবায়ু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াচ্ছে সেই জায়গাটিতে। বিশেষ করে উন্নয়নশীল অথবা স্বল্পোন্নত যে দেশগুলো রয়েছে, যারা জলবায়ু বিপর্যস্তের বিভিন্ন সময় তারা আসলে সাধারণ মানুষ যারা আছেন তারা ভুক্তভোগী, তাদের জন্য কি করা যায়, তাদেরকে সামষ্টিক অর্থনীতিতে কিভাবে আরো বেশি সংযুক্ত করা যায় এবং তাদের জন্য যে ধরনের পরিকল্পনাগুলো আছে সে পরিকল্পনাগুলো আরো কিভাবে তাদের কাছাকাছি পৌঁছানো যায়। আর্থিক এবং সামাজিক যে উন্নয়ন সেটি তাদেরকে ছাড়া কখনোই সম্ভব না। সে জায়গায় কিন্তু আরো একটি বিষয় আসছে এসডিজির যে লক্ষ্যমাত্রা, সেটি যদি পূরণ করতে হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত যে পৃথিবী, সেই পৃথিবী গড়ার লক্ষ্যে কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ জলবায়ু বিপর্যস্ত যখন হয় সাধারণ মানুষ, তখন কিন্তু তারা কিন্তু ছিটকে পড়েন এই উন্নয়নের যে ধারা বা উন্নয়নের যে গতি বা অর্থনীতির যে ধারাগুলো রয়েছে সেখানে। এছাড়া কিন্তু গত 2 দিন আমরা যে বিষয়গুলো দেখেছি সেখানে কিন্তু ভূ রাজনীতির কথা বলা হচ্ছে। গতকালই কিন্তু আমরা দ্বিতীয় যে আলোচনা সম্মেলনগুলো ছিল সেখানে কিন্তু বলা হয়েছে যে যেই বিষয়গুলো আছে ভূ রাজনীতির কারণে মূল্যস্ফীতির বিষয়গুলো এসছে, সেখানে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী। তাদের জন্য আলাদা করে ফিসক্যাল মনিটর যে পলিসিগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষভাবে ব্যবস্থাপনা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু তারা নিজেরা যেমন ফান্ড দিয়ে সহায়তা করার কথা জানাচ্ছেন, ঠিক একইভাবে অন্যান্য প্রাইভেট এবং পাবলিক যে বিনিয়োগগুলো রয়েছে সেগুলো কিন্তু সরকারদেরকে বলা হচ্ছে যে সেগুলো যেন তারা টেনে নেয় নিজেদের দেশের জন্য এবং এছাড়া এগুলো যেন যথাযথভাবে ব্যবহার করা যায় সেসব মানুষের জন্য যারা আসলেই তৃণমূলে থাকেন, তাদের কাছে যেন এই সুবিধাগুলো পৌঁছায় সেটিও নিশ্চিত করার জন্য এক ধরনের জবাবদিহিপূর্ণ যে ব্যবস্থাপনা, যে পরিকল্পনা, সেই জায়গাগুলোতে তারা বলছেন যে কাজ করা প্রয়োজন। এছাড়া মূল্যস্ফীতির বিষয়টি কিন্তু গতকালই সারা বিশ্বের জন্য যে গ্লোবাল আউটলুকটি দিয়েছে, ইকোনমিক আউটলুক, সেখানে কিন্তু বলা হয়েছে যে মূল্যস্ফীতি কিন্তু এই বছরও খুব বেশি ভালো সুসংবাদ না আসলেও হয়তো আগামী বছর আসতে পারে। কারণ ফেডারেল কিন্তু মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সুদের হার বাড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক অনেকটা বলা যেতে পারে স্বীকৃতি দিচ্ছে। সেটির প্রভাব কিন্তু সারা বিশ্বের সবগুলো রাষ্ট্রের উপর পড়বে। এই ছিল মূলত আজকে আমার কাছে আজকে সকালে যে শুরু হয়েছে বসন্তকালীন আলোচনা IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের ওয়াশিংটনে, তার সর্বশেষ। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। 2026 সালে জাতিসংঘের স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ, কিন্তু এরপরও চ্যালেঞ্জ রয়েছে বেশ কিছু ক্ষেত্রে। পণ্য ও সেবা রপ্তানির শতকরা হিসাবে গত কয়েক বছর ধরে স্বল্পোন্নত বা LDCর 46 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের সারিতে। এদিকে 2023-24 অর্থ বছরের প্রায় 3 ভাগের 2 ভাগ শেষ হলেও বেশ কিছু রপ্তানি পণ্যের লক্ষ্য পূরণ হয়নি। আরও জানাবেন সিউল আহমেদ। মোট দেশজ উৎপাদিত পণ্য ও বাণিজ্যিক সেবা রপ্তানি শতকরা হিসাবে গত কয়েক বছর ধরে স্বল্পোন্নত বা LDC
46 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের সারিতে। ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিক্যাল রিভিউ বলছে স্বল্পোন্নত 46টি দেশের মধ্যে বাংলাদেশের রপ্তানি জিডিপি অনুপাত 30তম। 2023-24 অর্থ বছরের প্রায় 3 ভাগের 2 ভাগ শেষ। কেমন যাচ্ছে বাংলাদেশের রপ্তানির চিত্র? রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্যগুলো এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ। পোশাক, হিমায়িত পণ্য, চিংড়ি, চামড়া, পাট ইত্যাদি পণ্য রপ্তানির যে লক্ষ্যমাত্রা সরকারের ছিল তা পূরণ হয়নি। ব্যবসায়ীরা বলছেন 2023-24 অর্থ বছর শেষেও রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ারই শঙ্কা বেশি। আমার মনে হয় না যে লক্ষ্যমাত্রা পূরণ হবে, বিকজ ইউক্রেন রাশিয়ার পর আমরা দেখছি যে কনজিউমার মার্কেটে একটা বড় ধাক্কা এসেছে, যে টোটাল যে ওদের যে প্ল্যান অনুযায়ী যে সেলস ভ্যালুটা ছিল বা ভলিউম ছিল সেটা 30 থেকে 40% কমে গেছে। তো স্বাভাবিকভাবেই আমরা যেহেতু র মেটেরিয়ালস এক্সপোর্ট করে থাকি জুট সেক্টর থেকে, মূলত ম্যানুফ্যাকচার যারা আছে তাদের উৎপাদনটা কমিয়ে দিয়েছে। চেম্বার কানাডা ওনারা আসছে এবং কানাডার সাসকাচুয়ানের একটা বড় টিম আসতেছে এই রিসেন্টলি। তারা খুব ইন্টারেস্টেড বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার জন্য। তা আমরা এফবিসিসির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা যে আছে সেটাকে যাতে পূরণ করা হয়, কারণ এক্সপোর্ট না বাড়লে কিন্তু দেশের অর্থনীতি ভালো হবে না, রিজার্ভ বৃদ্ধি হবে না। দেশে ব্যবসায়িক প্রতিযোগিতা থাকলেও ব্যবসার পরিবেশ অনুকূলে নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে দেশের রপ্তানিমুখী পণ্যে বৈচিত্র্য নেই, এতে বিদেশি ক্রেতা হারাচ্ছে দেশ। যে লক্ষ্যমাত্রা যেটা ছিল তার থেকে অনেক কম। আমাদের এই 8 মাসে 3.7% মতো আমাদের প্রবৃদ্ধি সেটা হয়েছে। যদি আমি রেডিমেড গার্মেন্টসের কথা বলি, টোটাল যদি বলি সেটা 3-এর কাছাকাছি প্রবৃদ্ধি হয়েছে। সুতরাং সেটা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক নিচে আছে। যেসব দেশগুলো আমাদের মেজর ইম্পোর্টার, বিশেষত রেডিমেড গার্মেন্টসে যেহেতু 84-85%, সুতরাং সেখানে তাদের চাহিদার দিক থেকে একটা স্থিমিত চাহিদা থাকায় রপ্তানির উপরেও সেটার প্রভাব পড়েছে। অন্যান্য জায়গায় যেসব খরচ সেই ব্যয়গুলো বেড়েছে। সার্বিকভাবে আমাদের যেভাবে উৎপাদনশীলতা বাড়িয়ে, আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে, আমাদের যে ব্যবসায় পরিবেশ, সেই ব্যবসা পরিবেশটাকে আরও উন্নত করে আমরা যে রপ্তানিকারকদের বৈদেশিক বাজারে আরও শক্তিশালী অবস্থান নিয়ে উপস্থিতি নিশ্চিত করব, সেটা কিন্তু আমরা করতে পারছি না। এদিকে পণ্য রপ্তানির যে ঘাটতি রয়েছে তা অর্থ বছর শেষ হওয়ার আগেই পূরণ হবে বলে আশাবাদী সরকার। এছাড়া পিছিয়ে পড়া পণ্যগুলোকে কিভাবে আরও বেশি রপ্তানিযোগ্য করা যায় তা নিয়েও কাজ চলছে বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। 3 মাসে আমি 5 বিলিয়নের উপরে গার্মেন্টস এক্সপোর্ট করছি, হুইচ ইজ 4.5% মোর দ্যান লাস্ট ইয়ার, থার্ড কোয়ার্টারে। সো শর্টফল হওয়ার কোনো গার্মেন্টসের কোনো কারণ নাই। আর বাকি যে জিনিসগুলি আছে আমরা বলতে পারবো এন্ড অফ দ্য ইয়ার যদি কোনো শর্টফল থাকে কেন আছে এবং ওইটা কিভাবে আমরা পূরণ করব। এছাড়া রপ্তানি বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে কমার্শিয়াল উইং সম্প্রসারণে কাজ চলছে বলেও জানান তিনি। 2023-24 অর্থ বছরের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেল। বাংলাদেশ থেকে যে সকল পণ্য বিদেশে রপ্তানি করা হয় সে সকল রপ্তানিকৃত পণ্যের যে লক্ষ্যমাত্রা সেখানে ঢের পিছিয়ে আছে বাংলাদেশ। আর এতে চিন্তিত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আর বিশেষজ্ঞরা বলছেন দেশের চাহিদা মিটিয়ে পণ্য রপ্তানি যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ করতে হলে দরকার সঠিক পরিকল্পনার বাস্তবায়ন। সিউল আহমেদ, এখন, ঢাকা। মরুর দেশে বন্যা, এমন বৃষ্টি আগে দেখেনি সংযুক্ত আরব আমিরাতবাসী। আরব আমিরাতের নজিরবিহীন বৃষ্টি এবং বন্যা নিয়ে সবশেষ থাকছে সান্ধ্যবাজারের শেষাংশে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বিষয়ে সবাইকে নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘমেয়াদে যুদ্ধ চললে যেসব খাতে প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলো চিহ্নিত করে এখন থেকেই কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বিশেষ অধিকার আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এতে আপিল বিভাগের বিচারপতির সমান সুবিধা পাবেন প্রধান নির্বাচন কমিশনার এবং উচ্চ আদালতের অন্য বিচারপতিদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন নির্বাচন কমিশনাররা। এ সময় বাস্তবায়নাধীন বিভিন্ন অধ্যাদেশের অগ্রগতি জানতে চেয়ে পরবর্তী ধাপগুলো দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে মন্ত্রিসভার বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। মিডল ইস্টে যে এখন বাস্তবতা তৈরি হচ্ছে সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ণ নজর রাখার জন্য। সম্ভাব্য পরিস্থিতি হতে পারে বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট করতে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং এটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নেয়। মানে পরিবর্তন বা যেরকম চ্যালেঞ্জ দেখবো তখন যাতে প্রম্পটলি অ্যাকশন করতে আমরা যেন রিঅ্যাক্টিভ না হয়, আমরা যেন প্রোঅ্যাক্টিভ হই, সেই জন্য প্রস্তুতি নিতে পারছি। শান্তবাজারে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় স্বাধীনতা স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান। পরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলীয় প্রধান হিসেবে আরও একবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 1971 সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম বাগানে শপথ নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার। স্বাধীনতার 15 দিনের ব্যবধানে নতুন সরকার গঠন করা ছিল এক দুঃসাহসিক ঘটনা। দীর্ঘ 9 মাস যুদ্ধ পরিচালনা এবং বিদেশে স্বাধীনতার পক্ষে জনমত গঠনে কাজ করে এই সরকার। হাসিব বিল্লার প্রতিবেদন। বাংলাদেশের পশ্চিমের এক আমবাগান, ভারত সীমান্ত থেকে দূরত্ব মাত্র 300 গজ। মেহেরপুরের বৈদ্যনাথ তলার এই জায়গাটি 53 বছর আগের ইতিহাসের এক বাকবদলের সাক্ষী। সাক্ষী বাংলাদেশের বুকে নতুন এক মুজিবনগর জন্ম নেয়। 1971 এপ্রিল 17 তারিখ। দেশজুড়ে যখন মুক্তির জন্য মরণযুদ্ধ, তখন অখ্যাত এই আমবাগান হঠাৎই সরগরম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজির শতাধিক সাংবাদিক, গার্ড অব অনারের জন্য প্রস্তুত বিশেষ বাহিনী। সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস অপেক্ষা নতুন এক বাংলাদেশের, এক নতুন সরকারের জন্য। খুব বেশি আড়ম্বরপূর্ণ ছিল না সে আয়োজন, তবে উৎসাহের ছিল না কোনো কমতি। একে একে ঘোষণা হলো নতুন সরকারের কাঠামো। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। শপথ পড়ান গণপরিষদের স্পিকার ইউসুফ আলী। তিনি ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে বলা হয় জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠা হল সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। শপথ পর্ব শেষ করে বক্তব্য দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দিন আহমদকে সরকার গঠনের পরামর্শ দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আমাদের মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব 4 তারিখে ওনার সঙ্গে দেখা করেছিলেন, 17 তারিখের আগে, এপ্রিল মাসের 4 তারিখে। তখন কিন্তু ওনাকে উনি বলেছেন আমাদের হাতিয়ার দেন, আমার ছেলেরা তো যুদ্ধ শুরু করে দিয়েছে। উনি বলছে হাতিয়ার দেওয়ার আগে সরকার গঠন করেন, নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আপনি সরকার গঠন করলে সেটা বৈধ সরকার, আমারও বৈধ সরকার, আমরা 2 বৈধ সরকারে মিলে আন্তর্জাতিক চুক্তি করতে পারি।
সেই চুক্তির আওতায় আমি আপনাকে সব কিছু সাহায্য করতে পারবো। তবে শপথ অনুষ্ঠান ভণ্ডুলে তৎপর ছিল পাকিস্তানের সেনাবাহিনী, তাই পাক বাহিনীর নজর এড়িয়ে সীমান্ত ঘেঁষায় এক আমবাগান বেছে নেওয়া হয়। আমরা এখন অনেকেই সবাই বলি যে শপথ নিয়েছিল 17 তারিখে, এটা আসলে 14 তারিখে শপথ নেওয়ার কথা ছিল, 14ই এপ্রিল। তখন এই কথাটা পাকিস্তান সামরিক বাহিনী জেনে যায়, প্রচণ্ড বোমা বর্ষণ করে এই 14 তারিখে পাকিস্তান আর্মি। তাজউদ্দিন আহমদের একেবারে মনে প্রাণে ইচ্ছা ছিল যে শপথ গ্রহণটা হবে, সরকারের গঠনটা হবে বাংলাদেশে। যে সাংবাদিকদেরকে বলা হয়, বিদেশি সাংবাদিকদেরকে, যে আপনারা সবাই এখানে ভোর রাতে উপস্থিত থাকবেন কলকাতা প্রেস ক্লাবে, সকালবেলা আপনাদেরকে একটা নতুন খবর দেওয়া হবে, নিয়ে যাওয়া হবে, কিন্তু কেউ প্রশ্ন করবেন না যে কোথায় যাবেন, আমরা আপনাদেরকে নিয়ে যাব। বঙ্গবন্ধু সে সময় পাকিস্তান কারাগারে বন্দী থাকলেও তাকে কেন্দ্র করে গঠিত হয় দেশের প্রথম সরকার। 25 তারিখ থেকে 10 তারিখ, তার মানে 10 আর 5-15 দিনে রাষ্ট্র, আর 7 দিনে রাষ্ট্র সারা পৃথিবীর সামনে জানান দিয়ে দিচ্ছে আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছি। এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার অনুপস্থিতিতে তার নিকটতম যারা কর্মী ছিলেন, সঙ্গী ছিলেন, সেই সঙ্গীদের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তারপরে যিনি সিনিয়র তিনি প্রধানমন্ত্রী, তারপরে যারা সিনিয়র তারা মন্ত্রী। এইভাবে কিন্তু বঙ্গবন্ধুকে ঘিরেই আমার রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে। মুজিবনগর সরকারের অধীনেই পরিচালিত হয় স্বাধীনতা যুদ্ধ। নিজেদের ভেতরে ঐক্য ধরে রেখে ভারত সরকারের সাথে সমন্বয়, আন্তর্জাতিক জনমত গঠন সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এই সরকার। আইনানুগ সরকার যদি না গঠিত হয় তাহলে আন্তর্জাতিক বিশ্বের তো আমরা সমর্থন পাবো না, তাই না? কারণ তখন বঙ্গবন্ধু নামে নানান রকম সামরিক বাহিনী হোক বা যেখান থেকে হোক যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হচ্ছে, তো তখন পাকিস্তান সবসময় চেয়েছে এটা একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে দেখানোর জন্য, কিন্তু পাকিস্তানের ওই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যাতে না দেখাতে পারে, এই জন্য সরকার গঠন না হলে তাহলে ওই সরকারের বৈধতা তো আসে না। 17 এপ্রিল শপথ নেওয়া সরকারের নেতৃত্বেই শত্রুমুক্ত হয় দেশ, পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম, দেখছেন সান্ধ্যবাজার। গতবারের চেয়ে বেশি জমিতে আলু চাষ ও উৎপাদন বাড়লেও বেড়েই চলেছে আলুর দাম। 1 কেজি মোটা চালের দরের চেয়েও বেশি দামে কিনতে হচ্ছে 1 কেজি আলু। এদিকে বগুড়ায় খালি পড়ে আছে অনেক হিমাগার। বগুড়া, রংপুর ও চট্টগ্রাম থেকে সহকর্মীরা বিস্তারিত জানাচ্ছেন। দেশে আলুর বার্ষিক চাহিদা 90 লাখ টনের বেশি, আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে 2022-23 অর্থ বছরে দেশে আলু উৎপাদন হয়েছে 104 লক্ষ মেট্রিক টন। চাহিদার চেয়ে বাড়তি আলু উৎপাদন হলেও হু হু করে বাড়ছে নিত্যপণ্যটির দাম। অবস্থা এমন হয়েছে যে 1 কেজি মোটা চাল কিনতে ভোক্তার যেখানে খরচ করতে হচ্ছে 50 টাকারও কম, সেখানে 1 কেজি আলু কিনতেই খরচ হচ্ছে 50 থেকে 55 টাকা পর্যন্ত। চট্টগ্রামে খুচরা বাজারে এক এক দরে বিক্রি হচ্ছে আলু। 50 থেকে 60 টাকায় ওঠানামা করছে দর। 30 টাকা হইলেও কোনো রকমে চলতো, 25 টাকা হইলেও চলতো, কিন্তু এরকম 60 টাকা দিয়ে খাওয়া সম্ভব না। আলুর চাহিদা মজিম এখানে চিটাং আলু আসতে আসে না, সেই জন্য আলুর দাম এখানে আরো সবসময় খালি বাড়তে থাকে। এবার দেখতে চাই পাইকারি বাজারের চিত্র। চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারের চৈতন্যগলি, এখানে বুধবার আলু বিক্রি হয় 43 থেকে 45 টাকা দরে। 1 মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 8 থেকে 9 টাকা। ব্যাপারীরা তো বলতেছে যে তাদের মজুদ কম, এবং কি হিমাগারও এখনো পর্যন্ত তেমন আলু নেই, তারা হিমাগার এখন করেও নাই বললেই চলে। স্টোরওয়ালা যদি এর মাল ছাড়ে তাহলে এই বাজার জ্ঞান মধ্যে হবে। এখন ওরা কিভাবে ছাড়বে? ওরা তো 42 টাকা তেল, ওরারও ভর্ত হয়েছে। ভারত থেকে আমদানির অনুমতি থাকলেও মান খারাপ ও সেখানেও দাম বাড়ার কারণে আমদানির আলু নেই বাজারে। দাম বাড়ার পর পাল্টাপাল্টি দোষারোপের প্রবণতা বহু পুরনো, এখানেও তার ব্যতিক্রম নয়। পাইকাররা বলছেন হিমাগার থেকেই ব্যাপারীরা আলু কিনছেন বাড়তি দামে। আসলে হিমাগার থেকে কত দামে বিক্রি হচ্ছে আলু, আর সেখানে সংরক্ষণ খরচই বা কত?
সেসব খবর জানাতে রংপুরের হিমাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে আলু চাষ হয়েছে 1,06,02 হেক্টর জমিতে, যা গতবারের চেয়ে 3,275 হেক্টর বেশি। তবে কৃষকের নিজস্ব সংরক্ষণ ব্যবস্থা না থাকায় আলুর গন্তব্য মজুতদারের আড়ত কিংবা স্থানীয় হিমাগার। কিন্তু উৎপাদন বাড়লেও স্থানীয় 39টি হিমাগারে গড়ে ফাঁকা 30% জায়গা, কারণ জমি থেকে অপরিপক্ক আলু কিনে নিয়েছেন জেলার বাইরের মজুতদাররা। 60-65 দিনেই যারা আলু আবাদ করছে তারা জমি থেকে আলু তুলে বিক্রি করে দিচ্ছে এবং তারা প্রচুরভাবে লাভবান হয়েছে এবং তখন আমাদের যে আলুটা স্টোরেজ হয় ওর পরিমাণটা কমে গেছে। মাঠে থাকা অপরিপক্ক আলু ঢাকার ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন 30 থেকে 35 টাকা কেজি দরে। তাই ভরা মৌসুম আশঙ্কা ছিল যে মৌসুম শেষ হওয়ার পরে আলুর দাম লাফিয়ে বাড়বে, যে আশঙ্কা সত্যি হতে শুরু করেছে। দেশের অন্যতম বড় আলু উৎপাদনকারী জেলা বগুড়ার কৃষক পর্যায়ে আলুর দরদাম কেমন সে খবরও জানতে চাই। সে খবর জানবো বগুড়ার সহকর্মী মাজিদুর রহমানের কাছে। সার, বীজ, কীটনাশকের দাম বাড়ায় এবার কৃষকের উৎপাদন খরচ কেজিতে বেড়ে হয়েছে 20 থেকে 22 টাকা। প্রতিযোগিতার এই বাজারে আলুর দাম হঠাৎ বাড়ায় বিপাকে কৃষক থেকে শুরু করে সাধারণ ক্রেতাও। কেজিতে 20 টাকা থেকে 22 টাকা খরচ হয়ে গেছে, আর খোল সারের দাম বেশি, তো সেই জন্য মনে করেন যে জিনিসের দাম বেড়ে গেছে। যারা বেঁচে খাচ্ছে সীমিত 2-1 লাভবান হচ্ছে, আর ধরতে গেলে শতকরা 95 জন লোক আমরা ক্ষতিগ্রস্ত। এক মাসের ব্যবধানে আলুর দাম আজ 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভোক্তারা চান এই মুহূর্তে সরকার পদক্ষেপ না নিলে হয়তো আলুর দাম আরও অসহনীয় পর্যায়ে পৌঁছতে পারে। তাই সরকারের পদক্ষেপ জরুরি বলে মনে করছেন ভোক্তারা। বগুড়ার কোল্ড স্টোরেজ থেকে মাজিদুর রহমান, এখন। শান্তবাজারের নিচে আরেকটা বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন শান্তবাজার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মরুর বুকে আকস্মিক বৃষ্টি ও বন্যায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টি ও বজ্রঝড়ে নাকাল দুবাইয়ের জনজীবন। কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের প্রধান বিমানবন্দর ও মহাসড়ক। বৈরী আবহাওয়ায় বাতিল হয়েছে 5 শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট। 75 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখল মরুভূমির এই শহর। আরও জানাচ্ছেন তানভীর জনি। দুবাইয়ে সাধারণত গ্রীষ্মকাল ও শীতকাল এই দুই মৌসুম। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত দুবাইয়ে গ্রীষ্মকাল থাকে। এই সময় শহরের তাপমাত্রা সর্বনিম্ন 26 ডিগ্রি থেকে সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। গরমকালে দুবাইয়ের তাপমাত্রার পারদ 50 ডিগ্রি ছাড়িয়ে যায়। সাধারণত এই সময়টাতে বৃষ্টির দেখা মেলে না, আর নভেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি সময় শীতকাল থাকে। আরব আমিরাতে সাধারণত বছরে গড়ে 140 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়। তবে মধ্যপ্রাচ্যের এই দেশটির আল আইন শহরে 24 ঘন্টায় 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বছরে গড়ে 94.7 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এবার একদিনেই হলো রেকর্ড 142 মিলিমিটার বৃষ্টিপাত। 1949 সালের পর এমন ভয়াবহ বৃষ্টিপাত দেখল মরুর এই দেশ। সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। রানওয়েতে পানি জমায় অবতরণ করতে পারছে না উড়োজাহাজ। গত 24 ঘন্টায় বাতিল করা হয় ঢাকা থেকে দুবাই ও শারজাগামী 9টি ফ্লাইট। ভারী বৃষ্টি ও খারাপ আবহাওয়ায় 5 শতাধিক ফ্লাইট বিলম্ব ও বাতিল করা হয়েছে। বিমানবন্দরে অপেক্ষা করছেন হাজারো যাত্রী। এয়ারলাইন্সগুলো যাত্রীদের বিমানবন্দরে না আসার নির্দেশনা দিয়েছে। Paris, Dubai is our layover where we were supposed to connect to another flight, which was supposed to take us to Kolkata, India. There are hundreds and thousands of other passengers just like me in this airport. প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। বন্যার পানিতে গাড়ি দুর্ঘটনায় 70 বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। শহরের বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে গেছে পানির নিচে। জনসাধারণের জন্য সতর্কতা জারি করে সব স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে শহরের কর্তৃপক্ষ।
পানির তোরে ভেঙে গেছে অনেক সড়ক, শহর জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। বন্যার পানিতে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে আছে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন। এমন বৈরী আবহাওয়ায় সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাসা থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নাগরিকদের সমুদ্রে যাওয়া এবং পাহাড় ও উপত্যকা পরিদর্শন করা থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। দেশটির আবহাওয়া অফিস বলছে, এরকম আবহাওয়া আরও কয়েকদিন বজায় থাকতে পারে। তানভীর জনি, এখন বিশ্ব। সময় ঘনিয়ে আসছে মিয়ানমারের সেনাবাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ৩ বছর পর চলছে জান্তা শাসকদের পতনের ক্ষণ গণনা। চলমান পরিস্থিতি বিশ্লেষণ করে এমনটাই আভাস বিশেষজ্ঞদের। একই প্রতিফলন বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতাদের কণ্ঠেও। বিস্তারিত জানাচ্ছেন নুসহাত কামাল। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নেতৃত্ব দখল করে দেশটির প্রভাবশালী সেনাবাহিনী। ক্ষমতাচ্যুত করে শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পরই ক্ষোভে ফুঁসে ওঠে জনতা। দেশটির বিভিন্ন অঞ্চলের আদিবাসী বিদ্রোহীদের হাত ধরে যা পরবর্তীতে রূপ নেয় সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে। অভ্যুত্থানের ৩ বছর পেরিয়ে বর্তমানে দেশ জুড়ে বিদ্রোহীদের সংঘবদ্ধ আক্রমণে নাকাল মিয়ানমার জান্তা। বাহিনীর কোণঠাসা অবস্থার মধ্যে সেনাপ্রধান জনতার দাবি মেনে নিয়ে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই মঙ্গল বলছে বিদ্রোহীরা। জান্তার পতন ঘনিয়ে এসেছে বলে মত বিশ্লেষকদেরও। I just would like to say to Myanmar that please don't waste time anymore. This is a good time, a good opportunity for us to listen to people's fights. Just only this one thing. นับถอยหลังได้เรื่อยๆเลยลักษณะความปราชัยก็จะเป็นลักษณะที่ฐานทหารพม่าโดยเฉพาะจากอาณาบริเวณชายแดนภูเขาถูกโจมตีจากฝ่ายต่อต้านจากทัพชาติพันธุ์แล้วถูกกระชับวงล้อมากขึ้นเรื่อยๆ সমর শক্তিতে এগিয়ে থাকলেও জনবল আর মনোবলে পিছিয়ে যাচ্ছে সেনারা। লড়াই শুরু হতে না হতেই করছে আত্মসমর্পণ দাবি বিদ্রোহীদের। গেল বৃহস্পতিবার থাই সীমান্তের গুরুত্বপূর্ণ শহর মায়াবতীর নিয়ন্ত্রণ হারায় জান্তা আত্মসমর্পণ করে ৫০০ সেনা সদস্য। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্য শহরটি তারল্য সংকটে জর্জরিত জান্তার জন্য অর্থনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। মিয়ানমারের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য, এপ্রিল পর্যন্ত ১ বছরে মায়াবতী হয়ে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ $১১০ কোটি। เมียวดีก็เป็นปากทางเส้นเลือดเศรษฐกิจที่สำคัญที่จะต้องยึดไว้ให้ได้ถ้าปล่อยให้ฝ่ายต่อต้าน KNU ยึดได้มากเข้านะครับไอ้การหล่อเลี้ยงเศรษฐกิจในมะละแม่งกับย่างกุ้งซึ่งเป็นเมืองใหญ่ของพม่าจะประสบปัญหา মিয়ানমারের জাতীয় অর্থনীতির লাইফলাইন খ্যাত মায়াবতী থেকে সেনাবাহিনীকে উৎখাতে নেতৃত্ব দেয়া ক্যারেন বিদ্রোহীদের প্রত্যয় দেশের অন্য সব বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে অবসান ঘটানো হবে সামরিক শাসনের। But one thing very important for us is we need unity, and then we make it step by step with the other nation, and then we work together with other group by coordinated attack to the military. Then we put on the political common ground, and then we will make our position, our cause with the people, and then we defeat the coups. সম্প্রতি ব্যাপক জনবল হারানোর সঙ্গে সঙ্গে একের পর এক সীমান্ত এলাকাও হারাতে শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। বাংলাদেশ, চীন আর ভারতের পর চলতি সপ্তাহেই হারায় থাইল্যান্ডের সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্তের নিয়ন্ত্রণও। নুসহাত কামাল, এখন বিশ্ব। এরই মধ্যে দিয়ে শেষ করছি শান্তবাজার। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।